তো একটু একটু দেখো অভিধানে বর্ণানুক্রম, এই বর্ণানুক্রম কি দরকার, কেন আমরা এই এত একটা মানে কনফিউজিং টপিক আমরা পড়বো। তো দেখো তুমি যখন একটা অভিধান খুলবা, আচ্ছা অভিধান যখন খুলবা, এত মোটা একটা অভিধান তুমি কিভাবে বের করবা, কোন শব্দের অর্থ বা তোমার কোনো প্রয়োজনে বের করবা কিভাবে? তোমার যদি বর্ণানুক্রমটা সম্পর্কে ধারণা থাকে তাহলে তুমি খুব সহজেই বের করতে পারবা যে কোথায় তোমার কাঙ্ক্ষিত শব্দটি আছে। বুঝতে পারছো? তো শব্দটি আমরা কি নির্ণয় করতে পারি সেখান থেকে পেতে পারি হলো শব্দটির অর্থ। সবার প্রথমে আমরা কি পেতে পারি? সেখানে অর্থ পাবো, সেখানে উৎস পাবো, সেখানে তার ব্যুৎপত্তি পাবো, সেখানে তার পদ নির্ণয় মানে ব্যাকরণিক শব্দশ্রেণী পাবো, সেখানে শব্দটির গঠন পাবো। মনে করো একটা উদাহরণস্বরূপ একটা যদি শব্দ বলি প্রবীণ, মনে করো প্রবীণ, এই প্রবীণ শব্দটি তুমি খুঁজতেছো, এটা তুমি একদম বিস্তারিত জানবা, প্রবীণ তুমি বিস্তারিত জানবা। তাহলে প্রবীণ তুমি বিস্তারিত জানতে গেলে এটার অর্থ কি, এটা সবার প্রথমে দেখবা যে অর্থ দেওয়া আছে এভাবে, বয়স্ক ব্যক্তি বা বৃদ্ধ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি অর্থ দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে? এভাবে দেওয়া আছে যে এটার গঠনটা কিরকম, গঠনটা হলো প্র যোগ বিন, প্র যোগ বিন যোগ অ, এখানে দেখো প্র উপসর্গ আর পরে যে বিন শব্দটা এটা হলো তোমার প্রকৃত প্রত্যয় সাধিত, দেখতে পেলা। তারপরে আবার কি, তারপরে এভাবে দেওয়া আছে যে শব্দটার উৎস কি, উৎস হলো সংস্কৃত, এভাবে উৎস দেওয়া আছে হলো সংস্কৃত। তারপরে কি, তারপরে এটার পদ কি, প্রবীণ শব্দটা হলো বিশেষণ, কেমন ব্যক্তি, প্রবীণ ব্যক্তি, তাই না, বিশেষণ। তাহলে দেখো অভিধানের মধ্যে তুমি প্রত্যেকটি শব্দের এরকম অর্থ পাবে, তুমি ইভেন এর উচ্চারণও পাবা, এর উচ্চারণটিও পাবা যে প্রবীণের উচ্চারণটি কি। তাহলে উচ্চারণ দেওয়া থাকে, অর্থ দেওয়া থাকে, উৎস উৎপত্তি নির্ণয়, শব্দের গঠন সবকিছু ধারণা দেওয়া থাকে। কিন্তু এখন তো আমাদের অভিধান পড়ে প্রস্তুতি নেওয়ার মতো সময় নাই, তাই না? তো আমরা সেটা করতে পারবো না, আমাদের যে যতটুকু দরকার তাহলে ততটুকু আমি শুধু একটু ধারণা দিলাম। তাহলে আমরা যাই, আমরা সাধারণ বর্ণের ক্রম সকলেই জানি, আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ টোটাল কয়টি? 50টি, তাই না? তো প্রথমে স্বরবর্ণগুলো স্বাভাবিকভাবেই থাকে যে স্বরীয় থেকে একদম কি ও পর্যন্ত, তারপর দেখো ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমাদের 50টি বর্ণ, 50টি আমাদের বাংলা বর্ণ। তো তারপরে দেখো অভিধানে যে ক্রমটা বা বর্ণের যে ক্রমটা, সেই ক্রমটা একটু আলাদা। সেটা পারতে গেলে আমাদের সবার প্রথমে কি করতে হবে? মানে বর্ণের ক্রমটা আমরা যেটি লক্ষ্য রাখবো যে একদম ও পর্যন্ত, স্বরীয় থেকে একদম ও পর্যন্ত, এখানে কি একদম স্বাভাবিক। তাহলে একটা শব্দ যদি বলা হয় যে, যদি বলা হয় অমর, যদি বলা হয় আমার, যদি বলা হয় ইমাম, যদি বলা হয় ইমান, যদি বলা হয় ইমাম, তো যদি বলা হয় ঈদ বানাতে চেঞ্জ হয়েছে ইগল, তো এগুলো স্বাভাবিক, এগুলো সকলেই বুঝতে পারি আমরা যে প্রথমে অমর, তারপরে আমার, তারপরে ইমাম, তারপরে ইগল, তো সরিয়া রস্বই দীর্ঘই এই সিকোয়েন্সে চলবে। তাহলে এই সিকোয়েন্সে চলবে একদম ও পর্যন্ত, এই সিকোয়েন্সে চলবে। এবং আমরা যখন ব্যঞ্জন বর্ণর কোনো শব্দ নির্ণয় করতে যাব তখন আমরা স্বরলক্ষ্য করতে হবে, ঠিক আছে? কিন্তু তারপরে গিয়ে পরাশ্রয়ী যে 3টি বর্ণ আছে, পরাশ্রয়ী বর্ণ 3টি তারপরে আসবে, তারপরে কি আসবে? পরাশ্রয়ী 3টি বর্ণ আসবে। তাহলে এখন তোমরা আমাকে একটু উত্তর করবে, আজকে কিন্তু তোমাদের অনেক উত্তর করতে হবে। তোমরা আমাকে একটু উত্তর করো, আমি 4টি শব্দ লিখবো, এই 4টি শব্দের মধ্যে অভিধানে কোনটি আগে থাকতে পারে? আমাকে একটু বলো যে অঙ্গ, আমাকে একটু বলো অক্কা, তারপরে আমাকে একটু বলো অংশ, তারপরে বলো মনে করো যে অমর। আচ্ছা অমর। তো এখন আমাকে বলো যে অভিধানে এই যে 4টি শব্দ আমি লিখেছি, অভিধানে সবার আগে স্থান কার? এই 4টির মধ্যে কার স্থান আগে? এখানে অংশটি আগে থাকবে। কেন অংশটি আগে থাকবে? কারণ এই যে আমরা শরীরের পরে আমরা কি দেখবো? শরীরের পরে আমরা দেখবো কে আছে, এই যে অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, তাহলে শরীরের পরে অংশ আছে, তাহলে আমরা অনুসার আছে, তাহলে আমরা অংশটি আগে বসবে। এখন অমর আগে বসবে নাকি অক্কা আগে বসবে নাকি অঙ্গ আগে বসবে, সেটি নিয়ে আমরা পরে আলোচনা করবো, একটু পরে আলোচনা করছি। তারপর দেখো, তারপরে কয়ের পরে আবার একটা মজার ব্যাপার হলো যুক্তক্ষ বসে। এটি মাথায় রাখবা বর্ণ আকারে, যখন যুক্তক্ষ শব্দের শুরুতে বসে, তখনই শুধু যুক্তক্ষ এই কয়ের পরে বসে। কি বললাম? যুক্তক্ষ যখন শুধু কি বসবে? শব্দের শুরুতে বসবে। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন এটা, কারণ যুক্তক্ষ যখন শব্দের মধ্যে বসে, যখন আমি বলবো অক্ষর, যখন আমি বলবো অক্কা, কে আগে বসবে? তখন আগে বসবে অক্কা। কেন আগে অক্কা বসবে? কারণ হলো অক্ষরের যুক্তক্ষতে আছে ক যোগ মূর্ধন্য ষ, আর এই অক্কাতে আছে হলো ক যোগ ক, ঠিক আছে? এটা তোমাদের বিস্তারিত আছে, একটু পরে বিস্তারিত আছে। তাহলে দেখো যুক্তক্ষ কখন আগে? যখন আমি বলবো হলো, আচ্ছা একটা শব্দ নিয়ে নেই, আচ্ছা তোমাদের যুক্তক্ষ দিয়ে শব্দ আছে, তারপরে দু একটা দেখায়। যদি আমি বলি কক্ষ, যদি বলি আমি ক্ষিতি, কি বলতেছি? ক্ষিতি। আর যদি বলি আমি হলো খবর, যদি বলি হলো খবর, তাহলে এখন বলো খবর আগে হবে না ক্ষিতি আগে হবে? খবর আগে হবে নাকি ক্ষিতি আগে হবে? এই দুইটা শব্দের মধ্যে বলো, এই দুইটা শব্দের মধ্যে বলো যে খবর আগে হবে নাকি ক্ষিতি আগে হবে? এই দুইটা, ক্ষিতি আর খবর, কে আগে হবে? ক্ষিতি আগে না খবর আগে? বলো।
খিতি আগে না খবর আগে, এই দুইটি শব্দের মধ্যে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। অনেকে উত্তর দিচ্ছ, সকলকে অভিনন্দন। ভেরি গুড, ভেরি গুড। খিতি আগে হবে, কি আগে হবে? খিতি আগে হবে। কারণ কি? কারণ কয়ের পরে হলো যুক্তক্ষর স্থান। কিন্তু স্বরীয়র পরে বা যে কোনো বর্ণের পরে শব্দের মধ্যে যখন যুক্তক্ষ আসবে, তখন ওই যুক্তক্ষ আর এই যুক্তক্ষ মানে শব্দের শুরুর যুক্তক্ষ রূপে ওর আর কোনো পাওয়ার থাকে না। ওর পাওয়ারটা তখন ওই ক যোগ মূর্ধন্য রূপে ওর পাওয়ার বিবেচনা করতে হয়। ক যোগ মূর্ধন্য রূপে ওর আগে কয় ক বসতে পারে, ওর আগে কয় গ বসতে পারে, ওর আগে কয় দন্তস্ব বসতে পারে। ঠিক আছে, তো আমরা কয় দন্তস্ব পরে বসবে, আমরা দেখবো, একটু পরে দেখবো আমরা। তাহলে এটা একটু মাথায় রাখো যে কয়ের পরে যুক্তক্ষ আসে। তারপর দেখো ডয়ের মতোই দেখতে, ডয়ের নিচে একটা শূন্য তারপরে আসে, ঢয়ের মতোই দেখতে ঢয়ের নিচে একটা শূন্য তারপরে আসে। আর ত খণ্ড তো একই রূপ, তোমরা জানো যে খণ্ড হলো তৈরি হলো রূপ। তাহলে খণ্ডত, আর তারপর দেখো অন্তস্থ জয়ের মতো দেখতে, অন্তস্থ নিচে। তাহলে এই সিকোয়েন্সগুলো একটু মনে রাখতে হবে। আমি রেড করে রেখেছি যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো পরিবর্তন আছে, এখন স্বাভাবিক ক্রম রক্ষা করেনি বা নতুন কোনো ক্রমে চলে এসেছে, তাদেরকে আমি রেড মার্ক করেছি। তো তোমরা এই যে ডয়ের নিচে ডয় শূন্য র, ঢয়ের নিচে ঢয় শূন্য র, তয়ের পরে খণ্ডত এবং অন্তস্থ জয়ের পরে অন্তস্থ অ, এই কয়টি একটু মনে রাখতে হবে। এই কয়টি অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এই কয়টি মনে রাখলে তোমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আচ্ছা দেখো, এখন তোমাদের এই অভিধানের যে বর্ণানুক্রমটা এই ক্রমটা শেখার সবচেয়ে বেস্ট উপায় হলো যে কিছু প্রশ্ন সলভ করা, কিছু প্রশ্ন প্র্যাকটিস করা। তাহলে তুমি খুব ভালো বুঝতে পারবে। তো দেখো আগে 3-4টা প্রশ্ন সে আগেরগুলোই রেখেছি জাস্ট একটু বেসিক ক্লিয়ার করার জন্য, নাথিং এলস। আমরা একটু বেসিক ক্লিয়ার করবো। দেখো আবিধানিক ক্রমে কোন বর্ণটি আগে থাকবে? আবিধানিক ক্রমে খুবই সহজ জিনিস। আবিধানিক ক্রমে কোন বর্ণটি আগে থাকবে? উত্তর করো, ক খ গ ঘ। আবিধানিক ক্রমে একটু আগে আমরা যে দেখলাম সেই ক্রম অনুযায়ী কোন বর্ণটি আগে থাকবে? ও শেষ। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকেও স্বাগত। তোমরা এই টপিকটি করতে পারো, তোমাদের এই টপিকটি অ্যাডমিশনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। খিতি অর্থ পৃথিবী। তাহলে কি হবে? তাহলে আবিধানিক ক্রমে কোন বর্ণটি আগে থাকবে? কোন বর্ণটি আগে থাকবে? তাহলে সবার আগে কে থাকবে? সবার আগে থাকবে হলো খ। কে থাকবে? অনুস্বার। কে থাকবে? অনুস্বার। কারণ আমরা একটু আগে দেখেছি যে পরাশ্রয়ী বর্ণগুলোর অবস্থান কোথায়? পরাশ্রয়ী বর্ণগুলোর অবস্থান হলো স্বরবর্ণের পরেই। পরাশ্রয়ী বর্ণের অবস্থান স্বরবর্ণের পরেই। আচ্ছা, যারা পরে জয়েন করলে তারা একটু ঝটপট ক্লাসটা একটু শেয়ার করে দাও তো। আগে উত্তর দিতে হবে না, এটা আগে বোঝো, এটা আমি শেষ করিনি, এখানে আলোচনা আছে। এখানে আলোচনাটা কি দেখো, যদি এই চারটাকে আমরা সাজাই, যদি সিকোয়েন্স করি, তাহলে কি সবার আগে আসবে অনুস্বার। কারণ কি? কারণ হলো স্বরবর্ণের পরে থাকে পরাশ্রয়ী বর্ণগুলো, মানে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তারপরে এই তিনটের মধ্যে কি আগে আসবে? যুক্তক্ষ নাকি ক নাকি হ? তাহলে অবশ্যই ক আগে আসবে। তাহলে ক এর পরে কার স্থান? যুক্তক্ষর স্থান বর্ণ হিসেবে, তাহলে যুক্তক্ষ। এবং তারপরে কে? তারপরে হলো হ। এখন মজার ব্যাপার হলো পরীক্ষায় প্রশ্ন হয় যে ক এর পরে অভিধানের বর্ণনা ক্রম অনুযায়ী ক এর পরে কোন বর্ণের স্থান? ক এর পরে স্থান হলো যুক্তক্ষর। ক এর পরে স্থান কার? যুক্তক্ষর। এভাবে প্রশ্ন হতে পারে যে অভিধানের বর্ণানুক্রম অনুযায়ী সবশেষ বর্ণ কোনটি? সবশেষ বর্ণ কোনটি? সবশেষ বর্ণ হলো হ। সবশেষ বর্ণ কি? সর্বশেষ বর্ণ হলো হ। সর্বশেষ বর্ণ হলো হ। ঠিক আছে, সর্বশেষ বর্ণ হ। এবং সবার প্রথমে কে? স্বরীয়। সবার প্রথমে স্বরীয়। স্বরবর্ণগুলোর পরে কে? পরাশ্রয়ী তিনটি বর্ণ। এবং ক এর পরে কে? ক এর পরে হলো যুক্তক্ষ। ক এর পরে যুক্তক্ষ। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু ভুল লিখতেছে, ঘ লিখলে ভুল হবে, একের তো ঘ না, হ থাকে হলো সবার পরে। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো আবিধানিক ক্রমে কোন বর্ণটি আগে থাকবে? এখানে দেখো রস্য, ঋ, দীর্ঘ, স্বরিয়া। এখানে খুবই সিম্পল। এখানে কি? এখানে হলো, এখানে ঘ হবে, দেখাই যাচ্ছে তাই না? এখানে শুধু বর্ণ আছে, স্বরিয়া, স্বরিয়া, রস্য, দীর্ঘ, রস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও। আর স্বাভাবিক ক্রমে যাবে। তাহলে সবার আগে স্বরিয়া, এটা 1 নম্বরে, 2 নম্বরে কে? 2 নম্বরে রস্য, 3 নম্বরে দীর্ঘ, আর 4 নম্বরে রি। সিম্পল। আচ্ছা, তাহলে আবিধানিক ক্রমে কোনটি আগে থাকবে? দেখো 3 নাম্বারটা একটু লক্ষ্য করো, কোনটি আগে থাকবে? জাস্ট বেসিক এটা বুঝো, তারপর আমরা হায়ার লেভেলে ঢুকবো এটা দেখার পরে। হ্যাঁ, কারণ যেহেতু ওকে, 3 নাম্বারটা একটু লক্ষ্য করো, আবিধানিক ক্রমে কোনটি আগে থাকবে? তাহলে লক্ষ্য করো এখানে কয়ের সাথে কি আছে? কয়ের সাথে আছে হলো দীর্ঘ ই। এখানে কয়ের সাথে কি আছে? কয়ের সাথে আছে এখানে আ। কি আছে? আ আছে। এখানে কয়ের সাথে কি আছে? এখানে কয়ের সাথে আছে হলো রস্য ই। আর এখানে কয়ের সাথে কি আছে? কয়ের সাথে আছে হলো অ। তাহলে এখন লক্ষ্য করো আমাদের কি করতে হবে। এখন এটা সিম্পল শব্দও না, এগুলা কিন্তু ক কিন্তু কোনো শব্দও না, জাস্ট বোঝার জন্য তোমাদেরকে দিয়েছি এখানে। কারণ এই টেকনিকটাই তোমার কাজে লাগবে হলো নেক্সট তুমি যখন অনেকগুলো শব্দ কার পরে কে বা কার আগে কে বসবে সেটা নির্ণয় করতে যাবে। তো সেই জন্য তোমাকে যেটি করতে হবে, সবার আগে তোমাকে বুঝতে হবে যে এখানে আমরা কিভাবে আমরা বর্ণগুলো নির্ণয় করবো বা কিভাবে আমরা স্বরগুলো ধরবো। আগে আমাদেরকে ব্যঞ্জন ধরতে হবে, সবসময় আগে ব্যঞ্জন ধরতে হবে, তারপরে স্বর ধরতে হবে। ব্যঞ্জন কই থাকে? স্বরের পরে, মানে স্বর কই থাকে? স্বর হলো সবসময় ব্যঞ্জনের পরে থাকে। এটা আমি হাজারবার লক্ষবার বলেছি এবং আবারও বলছি, তোমাদের এই যে ক্রম নির্ণয় এখানেও সেটি কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, তাহলে কি হবে এখানে? তাহলে হবে হলো এখানে ক যোগ অ। কারণ ক
কয়ের পরে অ, তাহলে এ 1 নম্বরে থাকবে, 2 নম্বরে থাকবে এ, 3 নম্বরে থাকবে এ, আর 4 নম্বরে থাকবে হলো এই। ঠিক আছে? যদি এই চারটাকে সাজাইতে বলতাম আমি, যদি এই চারটাকে আমি সাজাইতে বলতাম, সবার আগে ক, তারপরে কা, তারপরে কি, তারপরে কয় দীর্ঘইকারে কি, তাই না? খুবই সহজ, বুঝলে খুবই সহজ। ঠিক আছে? আর তোমাদের যুক্তবর্ণে কেন সমস্যা বলি, তোমরা যুক্তবর্ণ মুখস্থ করতে যাও। আমি বাজারে কিছু প্রচলিত বই দেখছি যে ধারাবাহিকভাবে কিছু যুক্তবর্ণ দেওয়া আছে, ভুলভাল দেওয়া আছে। যেটা দেওয়া আছে সেটা হলো ভুলভাল, মাঝখানে কিছু মিসিং। আমি মানে রিয়ালাইজ পরে করলাম কেন তোমাদের যুক্তবর্ণের সমস্যা। তোমরা বেসিক বোঝো না, বেসিক না বুঝে মুখস্থ করতে যাও, এই জন্য তোমাদের সমস্যা। ঠিক আছে? তাহলে বেসিক বুঝতে হবে। বেসিক বুঝলে তোমাদের এই যুক্তবর্ণ আর কোনো প্রবলেম হবে না। যে এই এতটুকু বুঝবে তার কাছে যুক্তবর্ণ কিছুই না, যে এতটুকু বুঝতে পারছে তার কাছে যুক্তবর্ণ কিছুই না, পানির মতো। ঠিক আছে? না, এগুলোর জন্য অভিধান পড়তে হবে না, আমার ক্লাসটুকুই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, সবটুকু আজকেই পড়াবো, অল্প একটু। আচ্ছা, এখন দেখো এই দুইটা আমরা একটু প্র্যাকটিস করি, কারণ এই দুটো একটু ক্রিটিক্যাল আছে, একটু হাই লেভেল আছে, একটু জটিল। আমরা এই দুটাকে প্র্যাকটিস করি। অভিধান হলো পানি, বেসিক বুঝলে, হ্যাঁ আসলেই পানি, বেসিক বুঝলে। তো দেখো অভিধানিক ক্রমে কোন শব্দটি আগে বসবে, কোন শব্দটি আগে বসবে তোমাদের উপরই ছেড়ে দিলাম। 4 নাম্বার, সময় তোমাদের 10 সেকেন্ড, তাড়াতাড়ি উত্তর করো, তারপরে আমি ব্যাখ্যা করবো। এইচএসসি 26 রিফাত মিয়া করতে পারো, কারণ তোমার অ্যাডমিশনে টপিকটি গুরুত্বপূর্ণ। দেখো এখানে আমরা একটু আগে দেখছি যে কয়ের পরে থাকে যুক্তক্ষ, কয়ের পরে কে থাকে যুক্তক্ষ, তারপরে কে থাকে, তারপরে থাকে খ। তাহলে এই বাটা আগেই বাদ, এ হলো আগেই বাদ, তাই না? খানা আগেই বাদ, তাহলে খ আসবে না। তাহলে এই তিনটা আমরা খেয়াল করবো। এই তিনটা আমরা কিভাবে খেয়াল করবো? আমি দেখবো যুক্তক্ষর সাথে এখানে কি আছে, এখানে শুরুতে যুক্তক্ষর সাথে রস্বই আছে, পরেরটা দেখবো এখানে কি আছে যুক্তক্ষর সাথে, এখানে আছে দীর্ঘই আছে, এখানে কি আছে, এখানে আছে যুক্তক্ষর সাথে কি আছে, আ আছে। একটু আগে তোমাদের ক কা কি শেখালাম, এই জন্যই শেখালাম। হ্যাঁ, ক কা কি যে শেখালাম সেটা এই জন্যই শেখালাম। যারা ক কা কি পারছো তাদের কাছে এটাও পারার কথা। তাহলে একটু লক্ষ্য করো, যুক্তক্ষর সাথে এখানে কে আছে, এখানে সরিয়া আছে। হ্যাঁ, তখন আমি তোমাকে যদি সাজাইতে বলি, তাহলে সাজালে কি হবে? খারক হবে 1 নম্বরে, খারক হবে 1 নম্বরে। 2 নম্বর কি আসবে? 2 নম্বর আসবে হলো খিতি, 3 নম্বর আসবে ক্ষীর, আর 4 নম্বরে কি হবে হলো খানা। বুঝতে পারছো? একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের বয়ের পরে কে, দ দ দ ধ, তার মানে এ হওয়ার চান্স নাই, কারণ ধ যেহেতু আছে এ হওয়ার চান্স নাই। তাহলে আমাদের অপশন থেকে আগেই বাদ, এ হলো বাদ। তাহলে আমাদের কাজ এখন কি নিয়ে? কাজ হলো আমাদের 3টা নিয়ে, বদলা বদলি, বদলি আর বদলানো। এদের মধ্যে কোন শব্দটি আগে থাকবে, কোন শব্দটি আগে থাকবে, তাই না? তাহলে একটু লক্ষ্য করো তো, এখানে দেখো বদল পর্যন্ত সব জায়গায় ঠিক আছে, বদল 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 সব জায়গায় ঠিক আছে। তাহলে আমি যদি এই শব্দটাকে এভাবে লিখি যে বদল যোগ আ, বদলা, এখানেও বদল যোগ আ, বদল যোগ আ কি হলো? বদলা। এখানে বদল যোগ ই, এখানে কি? বদল যোগ ই, বদলি। তাহলে দেখো আমাদের অপশন কিন্তু কমে গেল, আরেকটা অপশন কমে গেল। অপশন কিভাবে কমে গেল? কারণ এরা আ আছে, আর এখানে কি আছে? এখানে ই আছে, তাহলে ওর জোট নাই, ওর শেষ, ওর পাওয়ার শেষ। তাহলে একেও বাদ দিয়ে দিই আমরা, একেও বাদ দিয়ে দিই, তাই না? একেও বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো, তাহলে উত্তর ক বা গ, উত্তর কি? উত্তর হলো ক বা গ হবে, তাই না? দেখো উত্তর কি হবে? ক বা গ হবে। এখন আমরা ক বা গ এর মধ্যে একটু লক্ষ্য করি। তাহলে দেখো বদলা, এখন বদলার পরে কি আছে? আবার একটা ব আছে, কি আছে? ব আছে। আর এখানে কি আছে? এখানে হলো দন্তন্য, কি আছে? দন্তন্য। এখন আমাকে বলো যে স্বাভাবিক যে ক্রম, সেই ক্রমে ব আগে নাকি দন্তন্য আগে? ব আগে নাকি দন্তন্য আগে? বলো। ত থ দ ধ দন্তন্য, প ফ ব ভ ম। এখন বলো ব আগে নাকি দন্তন্য আগে? বলো, ব আগে নাকি দন্তন্য আগে? বলো, আমাকে বলো যে স্বাভাবিক ক্রম অনুযায়ী ব আগে নাকি দন্তন্য আগে? সবাই বলতেছে দন্তন্য আগে। আচ্ছা, এটা তো আমরা অন্তত জানি যে দন্তন্য আগে, তাই না? আমরা এটা অন্তত জানি যে দন্তন্য আগে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে আমাদের দন্তন্য আগে। তাহলে দন্তন্য আগে, তাহলে উত্তর কি হবে? বলো তো এখন উত্তর কি হবে? তাহলে দন্তন্য আগে যেহেতু, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে গ। উত্তর কি হবে? গ। আর যদি আমাদের এটা সাজাতে বলে, তাহলে গ 1 নম্বরে, 2 নম্বরে হলো বদলা বদলি, 3 নম্বরে কি? 3 নম্বরে হলো বদলি, আর 4 নম্বরে গিয়ে বদ, তাই না? ওকে, কারো কি কোনো সমস্যা থাকলো? ক্লিয়ার কিনা একটু জানো, যে 5 নম্বরটা ক্লিয়ার কিনা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা সামনে আগাই। দেখো আবিধানিক ক্রমে কোন শব্দটি শেষে থাকবে, একটু প্রশ্নটা একটু খেয়াল করো। কি বলা হয়েছে এখানে? কোন শব্দটি শেষে থাকবে। এতক্ষণ দেখলে আগে থাকবে, এখন কি আছে? এখন শেষে থাকবে। তাহলে কোন শব্দটি শেষে থাকবে? তাহলে শেষে থাকতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে এই 4টির হলো ক্রম কি করতে হবে? 4টি ক্রম সাজাইতে হবে। 4টি ক্রম সাজায় দেখতে হবে যে সবার শেষে কে থাকে। 4টি ক্রম সাজায় দেখতে হবে যে সবার শেষে কে থাকে, তাই না? তাহলে শেষে কে থাকে সেটা দেখতে হবে। তাহলে আমাকে একটা উত্তর দাও
যে অভিধানে কান আগে হবে নাকি কি আগে হবে, অভিধানে কান আগে হবে নাকি কি আগে হবে, আমাকে এই উত্তরটা আগে দাও। কান আগে হবে এতটুকু যখন বুঝতে পারছো তাহলে বাকিটাও পারবা। কান আগে কেন হবে, কারণ কয়ের সাথে আকার আছে, আর কি হলো কয়ের সাথে রস্বইকার আছে, এই জন্য কান আগে হলো, তাই না? তাহলে কান আগে হবে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দ্রুত রেসপন্স করার জন্য। এখন তোমাদেরকে বুঝাইতে আমার অনেক সহজ হবে ব্যাপারটা। তো একটু লক্ষ্য করো ঝকমক, তাহলে ঝকমক সবগুলাতেই ঝকমক আছে, একটু লক্ষ্য করো সবগুলাতেই ঝকমক আছে, প্রত্যেকটা শব্দতেই ঝকমক আছে। তাহলে দেখো ঝকমক ঝকমক, এগুলো কিন্তু ইউনিক কোয়েশ্চেন, বুঝছো, কোথাও পাবা না, এগুলো আমার নিজের তৈরি করা অভিধান থেকে বের করে ঝকমক। তাহলে দেখো ঝকমকের অ, জাস্ট বোঝানোর জন্য ঝকমকের অ, তাহলে অ পর্যন্ত ঠিক আছে, মানে কি এখানে একটা অ, এখানে একটা শেষে একটা অস্বর আছে, মানে ঝকমক। ওকে, দেখো তাহলে ঝকমক থেকে গেল, ওকে রাখলাম। তারপরে দেখো ঝকমকানি, ঝকমকানি একটু আমরা লক্ষ্য করি তো কি আছে, ঝক মক, তারপর সাথে কি আছে আস, কি আছে আস। ওকে থাক, ওই থাক, ঝকমকা পর্যন্ত থাক। এখানে কি আছে, এখানে কি আছে, এখানেও ঝকমকা আছে, কি আছে ঝকমকা আছে, তাই না? তাহলে ঝকমক আ পর্যন্ত থাক। এখানে কি আছে, ঝক মক কি আছে, তাহলে ঝকমক যোগ ই। এখন আশা করি তোমাদেরকে আমরা আর বিস্তারিত ব্যাখ্যা করতে হবে না, যে সবার শেষে কোনটা বসবে। এখন সবার শেষে কোনটা বসবে উত্তর করো সবাই, সবার শেষে কোনটা বসবে উত্তর করো সবাই। আচ্ছা উত্তরটি ঘ হবে, কিন্তু বোঝনি কে তাই বলো। উত্তরটি হবে ঘ, কিন্তু বোঝনি কে তাই বলো। উত্তরটি ঘ হবে কিন্তু বোঝনি কে সে বলো। প্রশ্নটি পুরো ডিফিকাল্ট, ইয়েস প্রশ্নটি ডিফিকাল্ট দেখে রেখেছি, শব্দ ছোট দেখেই মনে করো যে দাগ দিবা না, আগে ভাবতে হবে, অভিধানের প্রশ্ন ভাবতে হবে, ঠিক আছে? ওকে, যাদের এখনো কনফিউশন আছে তাদের কনফিউশন একটু দূর করে দেই। এখানে দেখো ঝকমকানো, এখানে তারপরে কি আছে দন্তন্য আছে, তারপরে কি আছে ও আছে। ঝকমকি তো থেমেই গেছে, ঝকমকানিতে কি আছে দন্তন্য আছে, তারপরে কি আছে ই আছে। এখন তোমাকে যদি আমি সিরিয়াল করতে বলি তাহলে তুমি সিরিয়াল করতে পারবা, কি করতে পারবা, সিরিয়াল করতে পারবা। সিরিয়াল করো তো কোনটা আগে কোনটা পরে হবে, কোনটা আগে কোনটা পরে হবে, সিরিয়াল করো কোনটা আগে কোনটা পরে হবে। তাহলে ঝকমক 1 নম্বরে বোঝা যাচ্ছে, এটা হলো 1 নম্বরে। তারপরে দেখো ঝকমকানি হবে নাকি ঝকমকানো হবে, কোনটা হবে বলো তো? 2 নম্বরে কোনটা হবে, 2 নম্বরে কোনটা হবে, 2 নম্বরে দেখো 2 নম্বরে কি হবে, 2 নম্বরে হবে ঝকমকানি। কি হবে ঝকমকানি, কারণ কি, কারণ এখানে দন্তন্যর পরে কি আছে রস্বই আছে, আর এখানে দন্তন্যর পরে কি আছে ও আছে। এখন রস্বই আগে না ও আগে, অবশ্যই রস্বই আগে। তাহলে 2 নম্বরে 2 নম্বরে এ হবে, 3 নম্বরে হবে হলো এই, আর 4 নম্বরে হবে হলো এই। এই চারটাকে যদি আমি সাজাইতে বলি তাহলে 1 নম্বর মানে যেই সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সেই, মানে 1 নম্বরে ক নাম্বারটা, 2 নম্বরে খ নাম্বার, 3 হলো গ, 4 হলো ঘ, সিকোয়েন্সে যদি সাজাইতে বলি। হ্যাঁ সবগুলো সিরিয়ালে আছে, ভেরি গুড, সবগুলো সিরিয়ালে আছে, সিরিয়ালেই রেখেছি, ঠিক আছে? তাহলে এখন দেখো যদি প্রশ্ন করে অভিধানিক ক্রমে কোন শব্দটি আগে থাকবে, যদি বলে শুরুতে থাকবে বা আগে থাকবে, তখন উত্তর হবে ক। তখন উত্তর কি হবে, তখন উত্তর হবে হলো ক, তখন উত্তর হবে ক, ঠিক আছে? যদি বলা হয় রবীন মল্লিক বলতেছে গ হওয়ার কথা, কেন গ হওয়ার কথা, কেন গ হওয়ার কথা? রস্বই আগে না ও আগে, যদি এই সেন্সটুকু না থাকে তাহলে তোমাকে অ্যাডমিশন নিয়ে আবার ভাবতে হবে। তোমার স্বরবর্ণের মধ্যে রস্বই আগে না ও আগে, তুমি লিখছো এটা, তো এটা যদি তুমি না বোঝো তাহলে তোমাকে অ্যাডমিশন নিয়ে আবার ভাবতে হবে। 7 নম্বর দেখো, অভিধান অনুসারে বর্ণনাক্রমে সাজানো হয়েছে যে গুচ্ছটি, এখানে গুচ্ছটি দেখো, এখানে সমস্যা কি দেখো, এখানে সমস্যা হলো যে আমরা একটু আগে দেখছি যুক্তক কি থাকে, যুক্তক হলো কয়ের পর থাকে, কয়ের পর, তাহলে যুক্তক কি হতো, যুক্তক শুরুতে আসতো, তাহলে এটাকে সাজালে আগে কি লিখতে হতো, আগে ক্ষতি লিখতে হতো, তারপরে কি লিখতে হতো, ক্ষয়ের পরে ব আগে নাকি দ আগে, ব আগে নাকি দ আগে। এখন তোমাকে যদি আমার এটা শিখাইতে হয় যে ব আগে না দ আগে, তাহলে কি বলবো, তাহলে তো আর কিছু বলার নাই, তাহলে তোমাকে আবার ক খ গ ঘ আর সরিয়ে শিখে আসতে হবে। তাহলে দেখো তাহলে অবশ্যই কি আগে, অবশ্যই দ আগে, দ আগে হলে কি হবে, খদ্দর হবে, তাই না? আর তারপরে কি হবে, তারপরে খবর হবে। তাহলে যদি ক নাম্বারটা সাজাইতাম তাহলে কি, ক নাম্বারটা সাজালে 1 নম্বরে ক্ষতি যাইতো, 2 নম্বরে যাইতো খদ্দর, আর 3 নম্বরে যাইতো খবর। যদি খ নাম্বারটা সাজাইতাম, খ নাম্বারটা সাজালে কি হবে বলো তো, খ নাম্বারটা কি হবে বলো, খ নাম্বারে কি, খ নাম্বারে দেখো এখানে বনলতা, বয়ের সাথে এখানে কি আছে, বয়ের সাথে এখানে অ আছে, তারপরে বাঁশের সাথে কি আছে, আ আছে, আর বিবর্ণতে কি আছে, রস্বই আছে। তুমি দেখো সবগুলোতে একই বর্ণ, একই ব্যঞ্জন বর্ণ ব আছে, সবগুলোতে কি আছে, ব আছে। তারপর তোমাকে কি দেখতে হবে, বিশেষ করে রবীন মল্লিক, তারপরে তোমাকে দেখতে হবে হলো তারপরে স্বরবর্ণ কি আছে, তারপরে স্বরবর্ণ যেটা আছে, যে আগে স্বরবর্ণ সে আগে বসবে। এই জন্য বনলতা বসবে 1 নম্বরে, হ্যাঁ বাঁশ বসবে 2 নম্বরে, 3 নম্বরে বসবে হলো বিবর্ণ, বাকি আর কিছুই দেখতে হবে না। তারপর দেখো
তেল তৈয়ার তোষা, তেলে এখানে কি আছে, তয়ের সাথে কি আছে, এ আছে, তারপর তয়ের সাথে কি আছে, ওয়ে আছে, আর এখানে কি আছে, ও আছে। তো সিকোয়েন্স দেখো এ ওই ও ও সিকোয়েন্স মিল আছে, কি আছে, সিকোয়েন্স মিল আছে। পরের ল দেখো, অন্তস্থ দেখো, তালবস্য দেখো, এরাও মিল আছে, এদের মধ্যে কোনো সমস্যা নাই, ঠিক আছে, এদের মধ্যে কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা এখানে তোমাকে আর কিছু দেখতেই হবে না, এখানে তুমি দেখতে পাচ্ছ তয়ের সাথে, এখানে শুধু প্রথমটা দেখলে হবে, পরে পরে যদি এগুলা উল্টাপাল্টাও থাকে, পরে যদি এগুলা উল্টাপাল্টাও থাকে সমস্যা নাই। তুমি এই তিনটা দেখতেছো কি, তিন রকম স্বর আছে, তয়ের সাথে আছে হলো এ, তয়ের সাথে আছে হলো ওই, আর তয়ের সাথে আছে হলো ও। এখন পরের গুলা যদি উল্টাপাল্টাও থাকে, যদি এটা আগে হয় এটা পরে হয়, এটা পরে হয় এটা আগে হয়, কোনো সমস্যা নাই, কারণ এখানে স্বর কি করে দিছে, যেগুলো তয় একার দে সেগুলো অভিধানে আগে থাকবে, তারপরে যেগুলো তয় ওইকার দে তারপরে সেগুলো অভিধানে থাকবে, তারপর যেগুলো তয় ওকার দে সেগুলো অভিধানে পরে থাকবে। তাহলে এই সিকোয়েন্সটা কি ঠিক আছে, তেল তৈয়ার আর তোষা। ভেরি গুড, তোমরা অনেকেই অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। আর মহিম মোনা মাতৃ, এখানে ভুল কি, এখানে ভুল হলো দেখো, এখানে ভুল হলো, এখানে ময়ের সাথে কি আছে, এখানে অ আছে, হ্যাঁ ময়ের সাথে অ আছে, তাহলে মোনা কি হবে, মোনা হলো 1 নম্বরে যাবে। এখন মোনা কেন 1 নম্বর যাবে, কারণ এখানে হ আগে নাকি দন্তন্য আগে, স্বরের পরে দেখতে হবে ব্যঞ্জন, তারপর দেখতে হবে হলো ব্যঞ্জন, হ আগে নাকি দন্তন্য আগে, অবশ্যই দন্তন্য আগে, অবশ্যই কি আগে, দন্তন্য, কেন হ তো লাস্ট বর্ণ, হ তো লাস্ট বর্ণ, আবার রস্বইও আছে সাথে, তাহলে মহিম যাবে 2 নম্বরে আর মাতৃ যাবে 3 নম্বরে, ঠিক আছে। ওকে, এই ভূত ঝাড়ে ফেল দাও, মাথা থেকে এই ভূত ঝাড়ে ফেল দাও, যে যে যুক্ত বর্ণেরও মনে ক্রম আছে, এই ভূতটাকে মাথা থেকে ঝাড়ে ফেল দাও। এই বাজারে যে বইটই আছে, যেগুলো বই ফলো করো, এগুলো বইয়ে তোমাকে ব্রেন ওয়াশ করছে, তোমাকে নাথিং এলস, ব্রেন ওয়াশ করছে সরাসরি, সেখানে ভুল লেগে বসে রাখছে, যে বই হোক না কেন, ম্যাক্সিমাম আমি দেখছি, হ্যাঁ। তো ওগুলা ওই ভূত ঝাড়া ফেলো, ওরা ভুল লেখুক সঠিক লেখুক, আমি তোমাকে শেখাচ্ছি, তুমি আমার উপর ভরসা করো, ওই ভূত ঝেড়ে ফেলো, আমি তোমাকে যেভাবে শেখাচ্ছি ততটুকু শেখো, তাহলে এনাফ, ঠিক আছে। ওকে, হ্যাঁ সব বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন দেওয়া আছে, সাদিয়া নূর সকল বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা এখন তোমাকে একটা জিনিস আমি আগে বুঝাই, তুমি ভাই, তুমি মনে করো যে তুমি যদি এটা যদি পারো যে অক্কার পরে হলো অঙ্গর পরে তুমি যদি মনে করো যে, আচ্ছা আমি একটু ওয়ার্ডগুলো দেখি, দাঁড়াও তোমাকে বোঝানোর জন্য। আচ্ছা তারপরে যদি বলা হয় হলো অক্ষর, হ্যাঁ এখন তুমি কি দেখবা, এখন তোমাকে দেখতে হবে যে তুমি এই যে যুক্ত ব্যঞ্জন ভাঙাইতে তোমার অসুবিধা, কেন অসুবিধা, কারণ তুমি বেসিক জিনিস বোঝনি, এই জন্য তোমার অসুবিধা, এই জন্য তোমার অসুবিধা, ঠিক আছে। এই যুক্ত ব্যঞ্জনে দেখো প্রবলেমটা কোথায় তোমাদের হয়, আমি একটু বলে নেই। এখানে কি অয়ের সাথে কি আছে, কয়ের সাথে ক আছে, কয়ের সাথে ক আছে, তাহলে কয়ের সাথে তো ক এর জোর তো সবচেয়ে বেশি হবেই, কয়ের সাথে কয়ের জোর তো সবচেয়ে বেশি হবেই। এখানে কি আছে, এখানে আসলে কয়ের সাথে কি আছে, কয়ের সাথে মূর্ধন্য ষ, তো মূর্ধন্য ষ সিকোয়েন্স কোথায়, অনেক পরে। আমি শুধু বলছি যুক্তক্ষর পাওয়ার তখনই বেশি যখন যুক্তক্ষর শব্দের শুরুতে থাকবে, কোথায় থাকবে, শব্দের শুরুতে থাকবে, তখন কয়ের পরে ওর স্থান, তখন কয়ের পরে যুক্তক্ষর স্থান, ঠিক আছে। কয়ের পরেই যুক্তক্ষর স্থান কখন, যখন কি থাকবে, যখন যুক্তক্ষর কই থাকবে, শব্দের শুরুতে থাকবে, কই থাকবে, শব্দের শুরুতে থাকবে, ঠিক আছে। তো দেখো অঙ্গতে ব্যাপারটা কি, এখানে ও চলে আসছে, এখানে ও তার মানে কি, সে তার স্থান আরো পরে, তো এই তিনটাকে তুমি যদি সাজাও, তাহলে 1 নম্বরে আসবে অক্কা, 2 নম্বরে আসবে অক্ষর, 3 নম্বরে আসবে অঙ্গ। তো দেখো একইভাবে দেখো দেখো অক্কা, অকটেন কি, কয়ের পরে ট, তোমাকে সিকোয়েন্স কিভাবে যাবে, তোমাকে এই যে বর্ণগুলো যুক্ত আকারে লাগে, যেগুলো যুক্ত আকারে লাগে তাদেরকে তোমাকে সিকোয়েন্স করতে হবে, তাদেরকে সিকোয়েন্স করে তুমি পেয়ে যাবা। তো এটা তো মুখস্থ করার কিছু নাই, যে স্বাভাবিক ক্রম পারবে সে এটাও পারবে। কেন পারবে, কারণ কয়ের সাথে ক অক্কা, তারপরে কয়ের সাথে হয় ট কি অকটেন, ঠিক আছে, হ্যাঁ। তারপরে কি কয়ের সাথে টয়ের পর কি হয়, ট ঠ ড ঠ মূর্ধন্য, ত থ দ থ দন্তন্য, কয়ের সাথে তারপর কি হবে, ত থ দ থ দন্তন্য, ত হবে। তয়ের পরে তারপরে কি হবে, কয়ের সাথে র, অন্তস্থ জ র ল ব, তাহলে অন্তস্থ জ র কয়ের ফালা, তারপরে কি জ র ল, তাহলে কি কয়ের সাথে ল আসছে, তারপরে কি তালবস্য মূর্ধন্য ষ, এই যে মূর্ধন্য ষ, কযুগ মূর্ধন্য ষ, তারপরে তালবস্য মূর্ধন্য ষ দন্তস্ব কোথায়, একদম শেষে, তাহলে কয়ের সাথে দন্তস্ব। তাহলে তুমি কখনোই মুখস্থ করতে যাবা না, কখনোই যুক্ত বর্ণের ক্রম মুখস্থ করতে যাবা না, ঠিক আছে। তুমি যে বই থেকে মুখস্থ করছো, নীলিমা আফরোজ যে বই থেকে মুখস্থ করছো, সেই বইয়ের সাথে একটু মিলাই দেখো তো, কয়ের পরে ক, কয়ের পরে ট আছে কিনা, কয়ের পরে ত আছে কিনা, কয়ের পরে র আছে কিনা, স্কিপ করে গেছে,
একটু মিলাই দেখিও, নীলিমা আপু একটু মিলাই দেখিও, তাহলে বুঝতে পারবা। তো এটা কোনো সলিউশন না। ইভেন বাংলা যে অভিধানেও বলেনি যে যুক্তাক্ষর এরকম ক্রম হবে, ঠিক আছে? তাহলে এটা তোমাকে কিভাবে বুঝতে হবে, এটা তোমাকে কিভাবে বুঝতে হবে, এটা তোমাকে বুঝতে হবে হলো জাস্ট একই নিয়ম, একই টেকনিক, যে কয়ের পরে কয়ই হবে, কয়ের পরে টয়ই হবে, সিরিয়াল, যার সিরিয়ালে যে থাকবে তার সিরিয়ালে সে হবে, তাই না? কয়ের পরে কয়ই হবে, কয়ের পরে টয়ই হবে, হ্যাঁ? তারপরে কি হবে, তারপরে কয়ের পরে তয়ই, কয়ের পরে রয়ই হবে। তো এইগুলা জিনিস বুঝতে হবে। তো কয়ের পরে কি ক, কয়ের পরে কি ট, এই সিকোয়েন্স। এবং কয়ের পরে কি ত, তারপরে কয়ের পরে কি হবে র বা এখানে কি র ফলা এখানে হয়েছে। তারপরে কয়ের পরে কি ল, তারপরে কয়ের সাথে কি যুক্ত মূর্ধন্য ষ, এখানে কয়ের সাথে কি এখানে দন্তস্ব। তো দেখো এই যে পরের লাইনটা একটু খেয়াল করো, ক ট ত র ল মূর্ধন্য ষ দন্তস্ব, এদের সিকোয়েন্সটা লক্ষ্য করো। এদের সিকোয়েন্সটা হলো স্বাভাবিক বর্ণের ক্রম, স্বাভাবিক বর্ণের ক্রম। তো তুমি এটা কেন মুখস্থ করতে যাও? এটা তো তুমি জানোই, এটা তো মুখস্থ করার কিছু নাই, এটা তো কিছু মুখস্থ করার কিছু নাই। ওকে ওকে, এখন দেখো, এখন আমরা এটা মুখস্থ করার কিছু নাই। কিভাবে মুখস্থ করার কিছু নাই, আমি সবগুলো রাখিনি কেন, কারণ অনেকগুলা হবে। এখন ভাই যুক্তবর্ণ হাজার হাজার যুক্ত হয়, এত যুক্তবর্ণ মুখস্থ করা সম্ভব? কয়ের সাথে যুক্ত হয়, ক্ষয়ের সাথে যুক্ত হয়, গয়ের সাথে যুক্ত হয়, ঘয়ের সাথে যুক্ত হয়, মুখস্থ করে কোনো কুলাইতে পারবে না। হ্যাঁ, মুখস্থ করে কখনো কুলাইতে পারবে না। তাহলে তোমাকে এখন কি করতে হবে, তোমাকে এই যে দেখো, তুমি একটা বুঝছো মানে সবই বুঝবা। অভিধান অনুযায়ী যুক্তাক্ষরের বর্ণক্রম কোনটি? দেবাঞ্জনা দেব, তোমার মাথায় দুইটা বাড়ি মারো, মাথায় দুইটা বাড়ি মারো, এদিকে একটা এইদিকে একটা। এই সিম্পল জিনিস না বুঝতে পারলে মাথায় দুইটা বাড়ি মারো। তারপর কি করবা, তারপরে হলো এই যে ভাঙায় লিখবা, লয়ের সাথে লিখবা ক, তারপরে লয়ের সাথে লিখবা ম, লয়ের সাথে আগে কি লিখবা, আগে ক লিখবা, তারপরে কি লিখবা, লয়ের সাথে ম লিখবা, তারপরে লিখবা কি, লয়ের সাথে প লিখবা, তারপরে কি লিখবা, লয়ের সাথে ল লিখবা। তা এখন ভাঙায় নিছো, মাথায় বাড়ি মারছো না? তো মাথায় বাড়ি মারার পর তোমার মাথা একদিকে কাজ করবে কি, সবার শুরুতে ল আছে, সবার শুরুতে কি আছে, ল আছে। এই যে তোমার মাথা কাজ করতে লাগছে, শুরুতে তো ল আছে। এখন তোমার মাথা কি কাজ করাইতে হলো, আরেকটা স্বর মারবা, আরেকটা স্বর মারার পরে দেখবা যে এই যে এগুলার সিকোয়েন্স ঠিক আছে নাকি, এগুলার সিকোয়েন্স ঠিক আছে নাকি। তাহলে দেখো ক ম প ল সিকোয়েন্স ঠিক আছে নাকি, সিকোয়েন্সটা কোথায় সমস্যা, সিকোয়েন্সটা কোথায় সমস্যা, দেখো এখানে সমস্যা কোথায়, দেখো ম আর প এর মধ্যে সমস্যা। কি সমস্যা, ম আর প এর মধ্যে সমস্যা। কারণ প ফ ব ভ ম, কারণ কি প ফ ব ভ ম, কে আগে, প আগে নাকি ম আগে, আগে কে, আগে হলো প। এই যে মাথা একটা বাড়ি মারছো, তোমার মাথা খুলে গেছে। এখন তুমি উত্তর করতে পারবা, এখন উত্তর করতে পারবা। এখানে ভুল আছে, ভুলটা কি, লয় পটা আগে হবে, ভুলটা কি, লয় পটা আগে হবে, বুঝতে পারছো? লয় পটা আগে হবে না, বাড়ি দেওয়ার মতো জোরে না, মানে পাগল হওয়ার মতো জোরে না। আমি মোটেও রাগ করিনি, ফানি মুডে আসি। এটা হলো বাড়ি দেওয়ার মতো জোরে না, বাড়ি দেওয়ার মতো জোরে না, ঠিক আছে? মানে সরি, বাড়ি দেওয়ার মতো, পাগল হওয়ার মতো জোরে না। ওকে, তাহলে দেখো, তাহলে এখানে কি, তাহলে এখানে এই হলো ম আর প এর মধ্যে সমস্যা আছে। তাহলে সবার শুরুতে কি, লয়ের সাথে কই হতো, কিন্তু এই হলো আগে যেত। তাহলে এই এক নম্বরে থাকতো, এই 2 নম্বরে থাকতো, এই 3 নম্বরে থাকতো, আর এই হলো 4 নম্বরে যেত। তো এই সিম্পল জিনিসগুলো যদি না বোঝো, এগুলো বুঝতে যদি মাথায় বাড়ি দেওয়া লাগে, তাহলে তো সমস্যা। এখন গ নাম্বারটা একটু দেখো তো, গ নাম্বার কি সমস্যা, গ নাম্বার কি সমস্যা একটু দেখো তো। আচ্ছা, এটা একটু আমার টাইপিং করতে সমস্যা হয়ে গেছে, লয় ক হবে, এটা হলো লয় ক হবে, হ্যাঁ লয় ক হবে মনে হয়। আচ্ছা, এখানে দেখো তো, এখানে কি, এখানে লয় ক আগে হবে না, অবশ্যই আগে হবে, লয় ক আগে হবে, তারপরে কি হবে, তারপরে হবে লয় প, তারপরে কি হবে লয় ম, তারপরে কি হবে লয় ল। সবগুলোতে একই ব্যাপার, সবগুলোতে একই ব্যাপার, কিন্তু সিকোয়েন্স ঠিক রাখছে কই, এই যে দেখো সিকোয়েন্স ঠিক রাখছে, লয়ের সাথে ক, লয়ের সাথে প, লয়ের সাথে ম, লয়ের সাথে ল। এত সহজ কোশ্চেন যদি বুঝতে যায়, তো মাথা ঘুরায় যায়, তাহলে তো সমস্যা। এই যে দেবাঞ্জনা দেব, দেখছো মাথায় বাড়ি মারার পর উত্তর করে ফেলছে, খ হবে, উত্তর করে ফেলছে। দেখো 8 খ কি হলো, 8 খ। এখন 9 নাম্বারটা উত্তর করো, 9 নাম্বার, অভিধান অনুযায়ী যুক্তাক্ষরের বর্ণানুক্রম সাজাও। তো যাদের যাদের এরকম একটু মাথা থেকে ঘুরাচ্ছে এগুলা দেখে, তারা 2টা বাড়ি মারো না, আগে একটা বাড়ি মারো, একটা বাড়ি মারে দেখো, একটা বাড়ি মারে প্রথম বর্ণগুলো মিলাও, আগে একটা বাড়ি দাও, দিয়ে প্রথম বর্ণগুলো মিলাও, ঠিক আছে নাকি, বা কোনটাতে সিকোয়েন্স ঠিক নাই, বা কোথায় ঠিক আছে, তারপরে দ্বিতীয়গুলো মিলাও। হ্যাঁ, আমার টেকনিক ফলো করতে যাও, আবার এমন জোরে মারিও না যে সত্যি সত্যি পাগল হয়ে যাও, ঠিক আছে? ওকে, 9 নাম্বারটা অ্যান্সার করো, 9 নাম্বারটা অ্যান্সার করো দেখি। যুক্ত বর্ণ নাকি বোঝে না, কি
কি একটা অবস্থা, এর তো সহজ কোনো জিনিস আছে? আমি তো আগের বার এই জন্যই তো তোমাদের বুঝাইনি যে আগে যে বুঝবে ওটা সেটাও বুঝবে, এটা তো না বোঝার মতো কিছু নাই। ওকে, আচ্ছা অনেকেই পারছো হয়তো বা অনেকেই পারোনি। আচ্ছা হয়তো বা অনেকেই পারোনি, যারা পারোনি তাদের একটু দেখায়। সাইমন ইসলাম তোমারও তাহলে মাথায় একটা টোকা দেওয়া লাগবে। দেখো আমি একটু ক্লিয়ার করি। সবার আগে তুমি কি দেখবা? প্রথমটা দেখবা। এখানে একটু দেখো তো, সবার আগে কি আছে? এখানে প প্লাস দন্তস্ব আছে। তারপরে কি আছে? এখানে মূর্ধন্য ষ প্লাস ঠ আছে। তারপরে কি আছে? মূর্ধন্য ষ প্লাস প আছে। তারপরে কি আছে? মূর্ধন্য ষ প্লাস, কি অবস্থা, মূর্ধন্য ষ প্লাস মূর্ধন্য আছে। তো এখন লক্ষ্য করো এখানে সমস্যাটা কোথায়। সমস্যাটা হলো যে, একটু খেয়াল করো এখানে প্রথমের সিকোয়েন্সটা আমরা দেখবো যে এখন অভিধানে প আগে নাকি মূর্ধন্য ষ আগে? অবশ্যই প আগে। তাহলে তো হওয়ার চান্স আছে। কেন চান্স আছে? কারণ প ঠিক আছে, মূর্ধন্য ষ ঠিক আছে। তারপর কি খেয়াল করবো? তারপর পরেরটা খেয়াল করো, পরেরটা ঠিক আছে কিনা। তাহলে এ ঠিক আছে, এ বাদ, এ ঠিক আছে, প এ আগেই সরে গেল। তাহলে তোমাকে এখন দেখতে হবে যে এই তিনটার মধ্যে, দেখতে হবে কি এই তিনটার মধ্যে। এখন অভিধানে ঠ আগে নাকি প আগে নাকি মূর্ধন্য আগে? ঠ আগে নাকি প আগে নাকি মূর্ধন্য আগে? ট ঠ ড ঠ মূর্ধন্য, কি ট ঠ ড ঠ মূর্ধন্য, তাহলে ঠিকই আছে, তাহলে ঠই আগে, তাহলে মূর্ধন্য পরে। কিন্তু ট ঠ ড ঠ মূর্ধন্য, ত থ দন্তন্য, প ফ ব ভ ম, তাহলে পয়ের স্থানটা কোথায়? পয়ের স্থান অনেক পরে। তাহলে অনেক পরে, তাহলে কি এই হলো এখানে ঢুকবে, এই হলো এখানে ঢুকবে। তুমি এই ক নাম্বারটাকে যদি সিকোয়েন্স করে লেখো তাহলে কি? তাহলে পয়ের সাথে দন্তস্ব, তারপরে কি হবে? মূর্ধন্যর সাথে কি হবে? ঠ, তারপরে কি হবে? মূর্ধন্যের সাথে মূর্ধন্য ন, তারপরে কি হবে? মূর্ধন্যের সাথে প হবে। ঠিক আছে, তাহলে এক নাম্বারটা ভুল পেলাম। কি পেলাম? এক নাম্বারটা ভুল পেলাম। দুই নাম্বারটা দেখো, দুই নম্বর কি সমস্যা? দুই নম্বর প্রথমেই সমস্যা। প্রথমে কি সমস্যা? প তো আগে আসবে, প তো আগে, প আর মূর্ধন্যের মধ্যে আগে কে? অবশ্যই প আগে, তাহলে প আগে আসবে, তাহলে দুই নম্বর তো আগেই ভুল, দুই নম্বর আগেই ভুল। তিন নম্বর কি দেখো, তিন নম্বর কি সমস্যা? তিন নম্বরে হলো পয়ের সাথে দন্তস্ব আছে, মধ্যের সাথে প আছে। প কেন আগে আসবে? পয়ের ক্ষমতা আছে নাকি ঠয়ের আগে আসবে? পয়ের ক্ষমতা আছে মূর্ধন্য এর আগে আসবে? কোনো ক্ষমতা নাই। দেখো মূর্ধন্যের সাথে যদি প বলা হয়, মূর্ধন্যের সাথে যদি ঠ বলা হয়, আর মূর্ধন্যের সাথে যদি দন্তন্য বলা হয়, তাহলে কে আগে আসবে? অবশ্যই ঠ আগে, অবশ্যই কে আগে? ঠ আগে, অবশ্যই এ আগে, তারপরে ঠ, তারপরে কি? তারপরে হলো মূর্ধন্য ন, তারপরে হলো প। এখন এটা দেখো তো, এটা দেখো কি আছে? দেখো পয়ের সাথে দন্তস্ব, এ তো সিঙ্গেল, অসিঙ্গেল, ওর পাওয়ার তো এমনিতেই বেশি, প আছে মানে ওর পাওয়ার আগেই বেশি। পরেরগুলো দেখো, ঠ মূর্ধন্য ন প, সিকোয়েন্স মিলে গেছে। ঠ মূর্ধন্য ন প, সিকোয়েন্স মিলে গেছে। হ্যাঁ এইসব এতই ইজি, এসব খুবই ইজি। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? তাহলে উত্তর হবে হলো ঘ। উত্তর কি হবে? উত্তর হবে হলো ঘ। আচ্ছা এই 10 নাম্বার, এই 9 নাম্বারটা সকলের ক্লিয়ার কিনা একটু বলো। ককে সাজিয়ে তো উত্তর মিলে গেছে। ককে কি আমি সাজাইতে বলছি? আমি তো সাজালে তো উত্তর তো মিলবেই, সাজালে তো 4টারই উত্তর মিলবে। আমি যদি সাজাই তাহলে তো 4টারই উত্তর মিলবে। প্রশ্নকর্তা যেটা দিছে সেটা উত্তর করতে হবে। মুকুল ইসলাম 100% দিছে। আচ্ছা জি স্যার ক্লিয়ার। ওকে, মানে এগুলা খুবই সিম্পল জিনিস ভাই, এগুলা খুবই সিম্পল জিনিস, এভাবে তো ভেবে দেখিনি, এভাবেই ভাবতে হবে। ঠিক আছে, সাইমুল ইসলাম। নীলিমা আফরোজ বলতেছে আজকের ক্লাসটা বেস্ট। হ্যাঁ, অভিধানের এই যে বর্ণনা ক্রম নিয়ে তুমি অনলাইন জগতে কোনো ক্লাস পাবা না, এরকম কোনো ক্লাস পাবা না। হ্যাঁ, অনলাইন জগতে এরকম ক্লাস পাবা না। আফরিন হক লিখতেছে যে খুব ইজি। আচ্ছা ওকে, খুবই সিম্পল। জাস্ট তোমার হলো কি বুঝতে হবে? জাস্ট বুঝতে হবে হলো যে প্রথম বর্ণটা আগে দেখবা, প্রথম বর্ণটা আগে দেখলা, প্রথমটাকে মিলাবা, সিকোয়েন্স করবা, তারপর পরের বর্ণটা দেখবা, সিকোয়েন্স মিলাবা, কাহিনী শেষ। এই যে এটা যে উত্তর করতে পারবে তাকে আমি কি পাঠাবো? তাকে কোনো গিফট পাঠাবো, একটা চকলেট পাঠাবো। যাও কুরিয়ার করে একটা চকলেট পাঠাবো, কিটক্যাট পাঠাই দিব। কুরিয়ার করে একটা কিটক্যাট পাঠাই দিব, এটা যে উত্তর করতে পারবে, এটা যে উত্তর করতে পারবে তাকে কোরিয়ার করে একটা কিটক্যাট পাঠানো হবে। তো আমি সময় দিলাম 1 মিনিট না, এটা সময় দিলাম হলো 1.5 মিনিট। 1.5 মিনিটের মধ্যে উত্তর দাও। এখন বাজে হলো 59। ফাহিম হাসান বলতেছে সিনহা স্যার বেস্ট। ফাহিম হাসান থ্যাংক ইউ। ওকে, সময় দিলাম, করো।
সরছি নাও। আচ্ছা ঠিক আছে, চকলেটের মধ্যে যে উত্তর দিতে পারবা, যার যে চকলেট পছন্দ সেই চকলেটটা আমি কুরিয়ার করবো। ডেইরি মিল্ক, যার যেটা পছন্দ সেটাই। আচ্ছা আমি কিছু উত্তর পাচ্ছি যারা ঘ নাম্বার উত্তর দিচ্ছ। এই চকলেট কিনা বেশি দেওয়া লাগে নাকি? এই যদি উত্তর যদি দেখা যায় যে অনেকজন দিছে, তাহলে লটারি করবো, করে প্রথম হলো 5 জনকে পাঠাবো, মানে লটারিতে যে 5 জনের নাম উঠবে সেই 5 জনকে পাঠাবো। ওকে, তাহলে সময় কিন্তু শেষ, তাই না? নাকি আর 30 সেকেন্ড আছে? আচ্ছা আর 30 সেকেন্ড ওয়েট করি। আচ্ছা আর একটু ওয়েট করি। ওকে, সরে দাঁড়ান। আচ্ছা সরে দাঁড়াইছি। সবার আগে আমি করছি আয়াতমণি। আচ্ছা এত কষ্ট করে একখান চকলেট পাঠাইতে হবে না। আচ্ছা আচ্ছা বেশি পাঠাবো নি। ওকে ওকে, ঘ তো হবেই না। আচ্ছা স্যার ভয় পাচ্ছে চকলেট নিয়ে। না স্যারের ভয় নাই, স্যারের ভয় নাই, সমস্যা নাই, স্যারের ভয় নাই। ওকে 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 ঠিক আছে ঠিক আছে, আমরা এখন তাহলে একটু দেখি। আমি উত্তর আগে দিচ্ছি না, আমি আগে উত্তর দিব না, আগে আমরা একটু দেখবো বিশ্লেষণ করে কোনটা উত্তর হবে। আর তারপরে যাদের যাদের উত্তর মিলবে এডিট করবো না, কমেন্ট স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়ে দিবা, তারপরে আমি দেখতেছি ব্যাপারটা কি করা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা একটু দেখি কি হতে পারে। আচ্ছা একজন কিন্তু একাধিক উত্তর করলে হবে না, কেউ ক করতেছে, খ করতেছে, গ ঘ। আচ্ছা শ্যামল স্যার বলতেছে যে স্যার আমি উত্তর করি নাই কারণ আমি চাই না আপনার টাকা খরচ হোক। আচ্ছা শ্যামল ইসলাম বলতেছে। আচ্ছা আচ্ছা ওকে, তো একটু দেখো ঝঞ্ঝা, ঝক্কি, ঝটঝট, ঝম্প। তো এখানে এখানে যদি লক্ষ্য করো, এখানে লক্ষ্য করলে এখানে সবার আগে কি হবে, একটু লক্ষ্য করো সবার আগে কি হবে। তাহলে দেখো আমাকে আগে কি দেখতে হবে, ঝ দেখতে হবে, সবগুলাতেই ঝ আছে, মাশাআল্লাহ এক ধাপ আগায় গেছি। পরে কি দেখতে হবে, পরে স্বর কিন্তু একটা কথা মাথায় রাখবা, স্বর কিন্তু ব্যঞ্জনের পরে থাকে, সেটা ক্লাসের শুরুতে বলছি, আবারও বলতেছি। তাহলে তোমাকে এখন কি দেখতে হবে, এখন দেখতে হবে ব্যঞ্জন। কি দেখতে হবে, ব্যঞ্জন দেখতে হবে। কি দেখতে হবে, ব্যঞ্জন দেখতে হবে, তাই না? তাহলে ব্যঞ্জন দেখো তো, ব্যঞ্জনের মধ্যে এখানে কি আছে, এখানে ইয় আছে, যুক্ততে পরে যাবো, এখানে কি আছে, ক আছে, এখানে কি আছে, র আছে, এখানে কি আছে, ম আছে। তো ব্যঞ্জনে একটু লক্ষ্য করো তো, ব্যঞ্জন যে লক্ষ্য করলা, সিকোয়েন্সটা কি ঠিক আছে বাবারা? সিকোয়েন্সটা কি ঠিক আছে? দেখো সিকোয়েন্স কিন্তু ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ ঝক্কি এখানে ক আছে, তাহলে ক স্বর তো পরের ব্যাপার, স্বর পরের হিসাব, তাহলে আগে ব্যঞ্জন। তাহলে ব্যঞ্জনে দেখো তাহলে ঝক্কিটা আগে আসবে। কি আসবে, ঝক্কি আগে চলে আসবে, ঝক্কি আগে চলে আসলো। তারপরে দেখো, তারপরে কয়ের পরে কে, র ম না ইয়, অবশ্যই ইয়। কয়ের পরে কে, ইয়, সবগুলোতে স্বরীয় আছে, তাই না? তাহলে এই সিকোয়েন্স বুঝলে হয়ে যাবে। তাহলে কে আসবে, ঝঞ্ঝা আসবে। কে আসবে, ঝঞ্ঝা আসবে। হ্যাঁ ঝঞ্ঝা। তারপরে দেখো তো, তারপরে র আগে না ম আগে, র আগে নাকি ম আগে, একটু বলো, র আগে নাকি ম আগে? অবশ্যই ম আগে। কে আগে, ম আগে। তাহলে কি হবে, ঝম্প। কি হবে, ঝম্প। আর তারপরে কি হবে, ঝরঝর। কি হবে, ঝরঝর। যদি অভিধানে ওই ঝরঝর নাই, ঝরঝরটা এরকম র র দিয়ে ঝরঝর। আচ্ছা ঠিক আছে, তাহলে এক নম্বরটা ভুল, আমরা সেটা পাই গেছি। ঠিক করে লিখলে এভাবে হতো। তখন গন্ধ, গণ্ড, গল্প, গম্ভীর, এখানে দেখো সবগুলোতে গয়ের সাথে অ আছে, মানে বাবা একটা কাজ হয়ে গেছে, একটা কাজ হয়ে গেছে। তাহলে এখন তোমাকে কি দেখতে হবে, মিলাও তো, দন্তন্য, তারপরে কি মূর্ধন্য, তারপরে কি ল, তারপরে কি ম, এই চারটা মিলাও, এই চারটা ঠিক আছে নাকি? মানে এগুলো এত ইজি, বুঝছো, এত ইজি। তোমরা যুক্ত ব্যঞ্জন দেখলেই ঘাবড়ায় যাও, এই বুঝে গেছে গা। হ্যাঁ দেখো ওকে, তো এখন দেখো। আচ্ছা চকলেটের হিসাবটা রাখো, প্রয়োজন হয় সবাইকে পাঠাবো, চকলেটের হিসাব রাখো। আগে দেখো, এখানে বোঝো আগে। তাহলে দেখো গন্ধ, গণ্ড, গল্প, গম্ভীর। তাহলে এখানে দেখো দন্তন্য, মূর্ধন্য, ল, ম। তো আমরা এতটুকু অন্তত জানি যে ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ থ দন্তন্য, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য। তাহলে মূর্ধন্য আগে। কে আগে, মূর্ধন্য আগে। তাহলে মূর্ধন্য আগে হলে এটাকে সাজায় লিখলে কি আগে আসবে, গণ্ড আগে আসবে। তারপরে কি আসবে, দন্তন্য আসবে, গন্ধ। এখন ল আগে নাকি ম আগে? অবশ্যই ম আগে। তাহলে কি আসবে, গম্ভীর। তারপরে কি আসবে, তারপরে আসবে হলো গল্প। গম্ভীর, তারপরে কি, তারপরে হলো গল্প। ওকে, সবাই চালাকি করে বইয়ের উত্তর দেখে ঘ বলছে। আচ্ছা আশামনি, আমি সবার চালাকি বের করে দেবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ আমি তোমাদের স্যার, আমি তোমাদের টিচার, এটা মাথায় রাখে, আমি তোমাদের টিচার। তোমরা চালাকি করলে, মানে তোমরা ডালে ডালে চললে, আমি চলবো পাতায় পাতায়। একটু ওয়েট করো, একটু ওয়েট করো। তো দেখো তারপর দেখো চণ্ডাল, চঞ্চু, চম্পক, চন্দ্র। তাহলে চ এখানে সবগুলাই চ, মাশাআল্লাহ, এখানেও আর কোনো খাটনি নাই, চ। তারপরে কি দেখবো, দেখবো পরেরটা কি আছে, মূর্ধন্য, ইয়,
তারপরে আছে ম, তারপর আছে দন্ত ন। এখন বলো তো কে আগে হবে? এখন বলো তো কে আগে হবে? মূর্ধন্য আগে নাকি ইয় আগে নাকি ম আগে নাকি দন্ত ন আগে? কে আগে বলো? কে আগে বলো? কে আগে বলো? দেখো এখানে কি চঞ্চু, এখানে কি চঞ্চু, ইয় আগে। কারণ কি চ ছ জ ঝ ইয়, চ ছ জ ঝ ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য ন। তাহলে ইয় আগে, ইয় আগে হলে কে আগে হবে? চঞ্চু আগে। কে আগে? চঞ্চু আগে। তারপরে কি ট ঠ ড ঢ মূর্ধন্য ন, তাহলে মূর্ধন্য ন কি হবে? চণ্ডাল আগে হবে। কি হবে? চণ্ডাল। তারপর ত থ দ থ দন্ত ন কি হবে? চন্দ্র হবে। তারপরে কি হবে? চম্পক। কি হবে? চম্পক। এখন আসো এখানে, এখন আসো এখানে, তাহলে তো ঘয়ে উত্তর হওয়ার কথা, তাই না? ঘয়ে উত্তর হওয়ার কথা, এবং কি বইয়ে হলো ঘয়ে উত্তর দেওয়া আছে, তাই তো? আচ্ছা, হাই বুঝি স্যার কেন চকলেট দিতে চাইছে? আচ্ছা, চকলেট মিস। আচ্ছা, ওকে, এখন বলি উত্তর কোনোটাই হবে না, উত্তর কোনোটাই হবে না, ঠিক আছে? কারণ ঘ নম্বরে ভুল আছে, ঘ নম্বরেও ভুল আছে। তো দেখো ঘ নম্বরেও ভুল আছে, হ্যাঁ। তো এই জন্যই চকলেটটা আর কি দিতে চাইছিলাম। আসলে তোমাদের কীভাবে এতজনকে কুরিয়ার করে চকলেট দেওয়া জানি না, সম্ভব হতো কি না। তো প্রশ্নটা হলো ভুল ছিল। তবে কেউ ভুল যদি আগেই ধরতে পারতা তাহলে অবশ্যই দিতাম, কিন্তু ভুল আগেই ধরতে পারতো তাহলে অবশ্যই দিতাম। আচ্ছা, ওকে ওকে ওকে, তাহলে আমরা দেখি এখানে ভুলটা কি, আসলে ভুলটা কি আমরা আগে দেখি, ঠিক আছে? আমরা ভুলটা একটু দেখি, এখানে ভুলটা কি। তবে গিফট একটা কেউ পেলে সেটা সাইমন ইসলাম পাবে, কারণ সাইমন, আমি কমেন্ট লক্ষ্য করেছি, সাইমন ইসলাম সবার আগে বলেছে যে যে রিকার আর রস্যকারের সমস্যা সেটা কখনোই হবে না, 100% দিয়ে বলছে। কিন্তু সবাই তোমরা বই দেখে দেখে হোক আর যেভাবে হোক উত্তর দিছে হলো ঘ, উত্তর দিছে হলো ঘ, ঠিক আছে? সাইমন ইসলাম, তুমি আমার সাথে যোগাযোগ রাখিও, তোমাকে আমি ইনশাল্লাহ তোমার অ্যাডমিশনে পরে দেবো, এখন না, অ্যাডমিশনে পরে চকলেট খাবো। আচ্ছা স্যার, সেই মজা পাইছে। আচ্ছা, সাইমন ইসলাম, আচ্ছা এটা কি সাইমন স্যার, সাইমন ইসলাম নাকি আমাদের স্টুডেন্ট? না, আমাদের স্টুডেন্ট। আচ্ছা, ওকে, বাচ্চাদের মন ভেঙে গেল। আচ্ছা ঠিক আছে, দেখি বাচ্চাদের মন কেন ভাঙলো আমরা একটু দেখি। এখানে দেখো, এখানে কয় রস্যৌ, কয় রস্যৌ, কয় রস্যৌ, তাহলে কি এখানে কি আছে? কয় রিকার আছে। এখন রস্যৌ আগে না রিকার আগে? এতটুকু বুঝলে তো সবার আগেই অপশন বাদ। রস্যৌ আগে নাকি রিকার আগে? অবশ্যই কি, অবশ্যই হলো রস্যৌ আগে। তাহলে কে কৃষ্ণের আগে কুস্তি ঢুকবে? কে ঢুকবে? কৃষ্ণের আগে কুস্তি ঢুকবে, তাই না? তাহলে দেখো কুন্তল, এখানে যদি দেখি দন্তন্য আছে, এখানে কি আছে? ম আছে, এখানে কি আছে? দন্তস্ব আছে। আর সিকোয়েন্সটা ঠিক আছে। তাহলে সবার আগে কি হবে? কুন্তল হবে, তারপরে কি হবে? কুম্ভকর্ণ হবে, কুম্ভকর্ণ, তারপরে কি হবে? তারপরে হবে কুস্তি, আর তারপরে গিয়ে হবে হলো কৃষ্ণ, ঠিক আছে? তাহলে এই যে প্রশ্নটা জাহাঙ্গীরনগর করছে, প্রশ্নটাই ভুল করছে, জাহাঙ্গীরনগর প্রশ্নটাই হলো ভুল করছে। তার মানে এখানে কোনো উত্তর নাই, এখানে কোনো উত্তর নাই। আর আচ্ছা আচ্ছা, কে জানি ভুল উত্তর দিছে। আর আফরিন হককে বলতেছে যে কারণ আমি চকলেট খাই না, সীমান্ত, সৌরভ আহমেদ সীমান্ত। আচ্ছা, আর সাইমন ইসলাম বলতেছে চান্স পেলাম। চান্স পাও না পাও তুমি দেখা করিও পরীক্ষার পরে, তোমার চকলেট পাও না থাকলো, ঠিক আছে? তুমি চান্স পাও না পাও দেখা করিও। চান্স পেলে তো আলহামদুলিল্লাহ, চান্স না পেলে যে দেখা করা যাবে না ব্যাপারটা এমন না, চান্স না পেলেও করা যাবে। হ্যাঁ, তো খুবই, আমার বিশ্বাস খুবই প্রাণবন্ত একটা ক্লাস ছিল, এবং এরপর তোমাদের আর এই অভিধান নিয়ে কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ অভিধান নিয়ে আর কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো প্রশ্ন সলভ করতে গিয়ে তোমাদের সমস্যা মনে হয়, ফিল ফ্রি টু ইনবক্স মেন্টর সিনহা আইডি, ঠিক আছে? মেন্টর সিনহা আইডিতে তোমরা নক করিও, কিন্তু নক করে যদি সাথে সাথে না পাও, মন টন খারাপ করা যাবে না, স্যার ব্যস্ত থাকে, তোমাদেরকে ইনশাল্লাহ উত্তর করবেই, ঠিক আছে? একটু দেরিতে হলেও উত্তর করবেই। আচ্ছা, সূচনা ইসলাম সূচি বলতেছে যে চকলেট এমনি দিয়ে খাবো। আচ্ছা, রাজা সুলতান হলো কেড়ে নিয়ে খাবে। আচ্ছা, নীলিমা আফরোজ কিছু বললে বলে ফেলো। ভুল অ্যান্সার থাকলে এটা না দাগানোই ভালো, ঠিক আছে? ভুল অ্যান্সার থাকলে দাগাবা না। হ্যাঁ, নীলিমা আফরোজ বলে ফেলো, ভুল অ্যান্সার থাকলে দাগাবা না। ভুল ধরাটাও একটা হলো যোগ্যতা, ভুল ধরাটাও একটা যোগ্যতা, ভুল অ্যান্সার থাকলে দাগাবা না।